আজ আমার গল্পের গোয়েন্দা হলেন কাকাবাবু অর্থাৎ রাজা রায়চৌধুরী, যাকে সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালের 7ই সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 23শে অক্টোবর। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প জোজো অদৃশ্য। আজ থাকলো দ্বিতীয় পর্ব। সারা রাত ধরে কত খোঁজাখুঁজি করেও সেই বাঘকে গুলি খাওয়ানো গেল না। বন্দুকধারী পুলিশদের পাহারায় কাকাবাবুদের পৌঁছে দেওয়া হলো কাকদ্বীপ ডাক বাংলোতে। সেখানে সুন্দর ব্যবস্থা, মুরগির মাংসের ঝোল আর ভাতও পাওয়া গেল। শুধু বারান্দায় বসার উপায় নেই, দরজা জানালা বন্ধ করে থাকতে হলো ঘরের মধ্যে। শুতে যাওয়ার আগে কাকাবাবু অলিকে জিজ্ঞেস করলেন, তুমি যে একটা অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় জোজোকে দেখেছিলে, তারপর আর কিছু দেখেছ? অলি জোরে জোরে মাথা নেড়ে বলল, না। কাকাবাবু বললেন, ভালো করে ঘুমো, বাঘের কথা আর ভেবো না, বাঘ এখানে আসবে না, হয়তো স্বপ্নের মধ্যে জোজোকে আবার দেখতে পাবে। অন্য ঘরে পাশাপাশি দুটো খাট, সন্তু আর কাকাবাবুর। প্রথমে কিছুক্ষণ চুপ করে শুয়ে রইল দুজনে। সন্তুর ঘুম আসছে না, খালি মনে হচ্ছে বাংলোর পাশ দিয়ে একটা বড় জন্তু দৌড়ে যাচ্ছে, দূরে অনেক কুকুর ডাকছে একসঙ্গে। এখানে কি বাঘটা আছে? তারপর সে বাঘের চিন্তা জোর করে মন থেকে মুছে ফেলে বলল, কাকাবাবু তুমি ঘুমিয়েছ? কাকাবাবু বললেন, না, কিছু বলবি? সন্তু বলল, আজ সকাল পর্যন্ত আমার অনেকটাই মনে হচ্ছিল জোজো ইচ্ছে করেই কোথাও লুকিয়ে আছে, কিন্তু এখন মনে হচ্ছে জোজো এতটা করবে না, এতক্ষণ থাকবে না। জোজোর যা স্বভাব, যদি নিজে লুকোতে চাইতো তাহলে বড় জোর 2-3 ঘন্টা আমাদের ধোকায় ফেলে রাখতো, তারপর বেরিয়ে আসতো হাসতে হাসতে। সন্তু বলল, বাড়িতে খবর না দিয়ে ও অন্য জায়গায় রাত্রে থাকে না। কাকাবাবু বললেন, কিন্তু কথা হচ্ছে কে বা কারা জোজোকে ধরে রাখবে, সেইটাই আমি বুঝতে পারছি না। সার্কাসের লোকেরা কেন একটা ছেলেকে ধরে রাখবে? মানুষ অদৃশ্য করার খেলা দেখিয়ে যদি কোনো ছেলেকে ধরে রাখে, তাহলে তো প্রথমেই ওদের ওপর সন্দেহ পড়বে। সন্তু বলল, জাদুকর মিস্টার এক্স কাল রাত্রি সার্কাস ছেড়ে চলে গেছে, এটা সন্দেহজনক নয়? কাকাবাবু বললেন, ম্যানেজার বলল মিস্টার এক্স নাকি স্থানীয় লোক। আমি থানার ওসি কৃষ্ণরূপ বাবুকে জিজ্ঞেস করেছিলাম, জাপানি জাদুকর মিস্টার এক্স কোথায় থাকেন, বলতে পারেন? উনি বললেন, ওই নামে কোনো জাদুকরের কথা উনি শোনেননি, তবে রায়হান নামে এখানে একজন ছোটখাটো ম্যাজিশিয়ান আছে, তাকে জিজ্ঞেস করা যেতে পারে। বাঘের ঝামেলা আগে চুকে যাক। সন্তু বলল, বাঘটা যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ আমরা বাইরেই বেরোতে পারবো না। কাকাবাবু বললেন, আগেকার দিন হলে শিকারীরা এসে বাঘটাকে গুলি করে মেরে ফেলত, এখন পৃথিবীতে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বলে বাঘ শিকার নিষিদ্ধ হয়ে গেছে। বাঘেদের বাঁচিয়ে রাখার জন্য হয়েছে ব্যাঘ্র প্রকল্প, তাতে অনেক টাকা খরচ হয়। মানুষ যে বাঘেদের বাঁচাবার জন্য এত কিছু করছে, বাঘেরা কিন্তু তা জানে না, তারা সুযোগ পেলেই মানুষ মারে। সুন্দরবনে প্রতি বছর বেশ কিছু মানুষ বাঘের পেটে যায়। সন্তু বলল, সন্ধেবেলা থানা থেকে কলকাতায় ফোন করা হলো, জোজো তখনও ফেরেনি, রাত্রিরে আরেকবার ফোন করলে হতো। কাকাবাবু বললেন, অসীম একটা ব্যবস্থা করেছে, জোজোদের বাড়ির কাছে যে থানা, সেখানে বলে দেওয়া হয়েছে জোজোদের বাড়ির ওপর নজর রাখতে। জোজো ফিরে আসার খবর পেলেই আমাদের জানিয়ে দেবে, শুধু চিন্তা করে কি হবে, এখন ঘুমো। বাঘটার সন্ধান পাওয়া গেল পরদিন সকাল 9টায়। এর মধ্যে সে একজন চাষিকে আক্রমণ করেছিল, মারতে পারেনি, শুধু কাঁধে একটা থাবা দিয়েছে। তারপর সে একটা গরুকে মেরে একটা ঝোপের মধ্যে বসে খাচ্ছিল। কয়েকজন লোক দেখতে পেয়ে ফরেস্ট অফিসারদের খবর দিয়েছে। তারা যখন গিয়ে পৌঁছলেন তখন সে কর্ম করে হাড় চিবিয়ে খাচ্ছিল। সার্কাসে ভালো করে খেতে দেয় না, আফিম গোলা জল খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে, তাই অনেকদিন পর বাঘটা মনের সুখে খাচ্ছিল সেই মাংস। বন্দুকধারীদের দেখেও সে পালায়নি, গড় গড় আওয়াজ করে ভয় দেখাবার চেষ্টা করছিল। তারপর দুটো গুলি বেঁধার পর সে ঘুমিয়ে পড়েছে। হাত পা বেঁধে তাকে তোলা হয়েছে লঞ্চে।
হাজার হাজার লোক দেখতে গেছে সেই ঘুমন্ত বাঘকে। কলকাতা থেকে জোজোর কোনো খবর আসেনি, কিন্তু অসীম দত্তর জরুরি ফোন এসেছে। আজ দুপুরেই তাকে পুলিশ মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। সার্কাসের জিনিসপত্র নিয়ে ট্রাকগুলো সরে পড়েছে এর মধ্যে। ম্যানেজার জহরুল আলমের কোনো পাত্তা নেই। অসীম দত্ত বললেন, পালাবে কোথায়? বজবজে ওকে ধরা হবে, ওখানকার পুলিশকে জানিয়ে দিচ্ছি। কাকাবাবু বললেন, অসীম, তুমি তাহলে কলকাতায় ফিরে যাও। আমি এখানেই থেকে দেখি জাদুকর মিস্টার এক্স এর কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তুমি এই সার্কাসের ম্যানেজার আর যে লোকটি বাঘের খেলা দেখায়, এই দুজনকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। আমি এখানে যদি কিছু না পাই ফিরে গিয়ে ওদের জেরা করব। অসীম দত্ত মেয়েকে বললেন, অলি, তাহলে জুতো পরে নেই, আমরা এক্ষুনি বেরোবো। অলি মুখ গোছ করে বলল, আমি যাব না, আমি কাকাবাবুর সঙ্গে থাকবো। আর থেকে কি করবি? তোর গানের পরীক্ষা আছে। অলি বলল, এবারে পরীক্ষা দেব না, আবার 3 মাস পরে হবে। এরপর অসীম দত্ত মেয়েকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করলেন। অলি কিছুতেই ফিরতে রাজি নয়। তার দু চোখে টলটল করছে জল। কাকাবাবু বললেন, অসীম, মেয়েটার যখন এতই ইচ্ছে তখন থাক না আমার কাছে। তোমার কোনো ভয় নেই, আমি বেঁচে থাকতে অলির কোনো ক্ষতি হবে না। হাল ছেড়ে দিয়ে অসীম দত্ত বললেন, তোমার কাছে থাকবে তাতে আবার ভয় কি? ওর মা চিন্তা করবে। ঠিক আছে, তাকে বুঝিয়ে বলবো। অসীম দত্ত চলে যেতেই কাকাবাবু থানার ওসি কৃষ্ণরূপ রায়কে বললেন, আপনি এখানকার একজন ম্যাজিশিয়ানের কথা বলছিলেন না? রায়হান না কি নাম? চলুন, তার সঙ্গে দেখা করব। থানার জিপটা এখন ঠিক হয়ে গেছে। সেই জিপে উঠে পড়ল সবাই। যেতে যেতে কাকাবাবু ওসিকে জিজ্ঞেস করলেন, এই সার্কাসে 10 দিন ধরে মানুষ অদৃশ্য করার খেলা দেখানো হয়েছে। সবাই নিশ্চয়ই পুরোপুরি অদৃশ্য হয়ে যায়নি। আপনার কাছে এখানকার লোক হারিয়ে যাওয়ার কোনো রিপোর্ট এসেছে? ওসি বললেন, না স্যার, ওই ম্যাজিকের খেলা আমিও দেখেছি। ও তো ম্যাজিকই, মানুষ তো সত্যি সত্যি অদৃশ্য হয় না। আমি যেদিন সার্কাসে যাই সেদিন সতীশ নামে একজন লোককে অদৃশ্য করা হয়েছিল। সেই সতীশ তো এখন ঘুরে বেড়াচ্ছে, পরশুও দেখেছি। ওই সতীশকেও আমার দরকার। জাদুকর তাকে অদৃশ্য করার পর তার কি হয়েছিল নিশ্চয়ই বলতে পারবে। ওসি বললেন, আমি সতীশকে সে কথা জিজ্ঞেস করেছিলাম। আমার কৌতূহল হয়েছিল। সতীশ ঠিক বলতে পারে না। সে শুধু বলল তার মাথা ঝিমঝিম করছিল, চোখে অন্ধকার দেখছিল। তারপর কি হলো তার মনে নেই। খানিক বাদে সে দেখলো সে পর্দার পেছনে বসে আছে। তাকে সিঙ্গারা আর রসগোল্লা খেতে দেওয়া হয়েছে। কাকাবাবু ভুরু কুচকে একটুক্ষণ চিন্তা করে বললেন, এখানে মানুষজন হারিয়ে যাওয়ার কোনো রিপোর্ট নেই? ওসি বললেন, তবে দিন 10 আগে একটা 16-17 বছরের ছেলে ভোরবেলা নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তার ডেড বডিটা খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলেছে ছেলেটা ইচ্ছে করে নিরুদ্দেশ হয়ে গেছে। ছেলেটা এখানকার স্কুলের ফার্স্ট বয় ছিল, এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জিপটা থামলো একটা দর্জির দোকানের সামনে। কিছু লোক এখনো সেখানে জটলা করে বাঘের গল্প করছে। অনেকের ধারণা আরো একটা বাঘ এখনো রয়ে গেছে এখানে। পুলিশের জিপ দেখে সবাই চুপ করে গেল। দর্জির দোকানের মালিকের নাম পরেশ জানা। সে বই পড়ে নিজে নিজেই কিছু ম্যাজিক শিখেছে। রথের মেলায় দুর্গাপুজোর সময় ম্যাজিক দেখায়। দোকানের পেছন দিকে একটা ঘর আছে। সেই ঘরে বসে কাকাবাবু পরেশ জানাকে জিজ্ঞেস করলেন, আপনি ম্যাজিশিয়ান মিস্টার এক্সকে চেনেন? পরেশ দুদিকে জোরে জোরে মাথা নেড়ে বলল, না, কখনো নামও শুনিনি। কাকাবাবু বললেন, কিন্তু সে এখানকারই লোক শুনলাম যে। পরেশ বলল, এখানকার কেউ ম্যাজিক শিখলে আমি জানতাম না? এ কোনো বাইরের উটকো লোক, মুখে সবসময় মুখোশ পড়ে থাকে। ওর আসল মুখও তো কেউ দেখেনি। কাকাবাবু বললেন, সবসময় মুখোশ পড়ে থাকে? তাই তো শুনেছি, সার্কাসের বাইরে রাস্তাঘাটে তাকে দেখা যায়নি। তবে কিছুদিন আগে গঙ্গাসাগরের মেলা হয়ে গেল, সেখানেও নাকি ওই মিস্টার এক্স জাদুর খেলা দেখিয়েছে। 2টি ছেলেকে অদৃশ্য করে দিয়েছে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। কাকাবাবু ওসির দিকে ফিরে বললেন, গঙ্গাসাগর মেলায় 2টি ছেলে হারিয়ে গেছে, সেই রিপোর্ট আপনারা পাননি? দেখুন, গঙ্গাসাগর মেলায় দূর দূর থেকে কত মানুষ আসে। প্রতি বছরই কয়েকজন হারিয়ে যায়, আবার বোধহয় তাদের পাওয়াও যায়। মোট কথা আমাদের থানায় ডায়েরি করেনি কেউ। পরেশ বলল, স্যার, আমাদের দেশে কত মানুষ, চতুর্দিকে মানুষ গিজগিজ করছে, তার মধ্যে 2-4টে কখন কোথায় হারিয়ে গেল তা নিয়ে কি পুলিশের মাথা ঘামাবার সময় আছে? ওসি পরেশকে জিজ্ঞেস করলেন,
গঙ্গাসাগর মেলায় ম্যাজিক দেখাবার সময়ই যে দুটি ছেলে হারিয়ে গেছে তার তুমি জানলে কি করে? পরেশ বলল, আমার ভাইপো ওই মেলায় গিয়েছিল, তার কাছে শুনেছি সে ওই ম্যাজিক দেখেছে। তারপর বিহারের এক ভদ্রলোক তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে খুব চেঁচামেচি করছিল। আর একটা ছেলের সঙ্গে ছিল তার মা আর মাসি। সেই মহিলা দুজন খুব কান্নাকাটি করছিল, কিন্তু ছেলেটাকে পাওয়া যায়নি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সেই ম্যাজিশিয়ানের কাছে লোকে জবাবদিহি চায়নি কেন? পরেশ বলল, মুখোশ পরা ম্যাজিশিয়ান, মুখোশটা খুলে সে যদি ভিড়ে মিশে যায় তাহলে তাকে কে চিনবে? আমি স্যার অনেক ম্যাজিক দেখেছি, কলকাতাতেও দেখেছি, কিন্তু কোনো মুখোশ পরা ম্যাজিশিয়ানের কথা বাপের জন্মে শুনিনি। কাকাবাবু বললেন, আচ্ছা পরেশবাবু, আপনি তো অনেক ম্যাজিক জানেন, বেশ ভালো ম্যাজিক দেখান শুনেছি। আপনি মানুষ অদৃশ্য করার খেলা দেখাতে পারেন? পরেশ অবজ্ঞার সঙ্গে ঠোঁট বেঁকিয়ে বলল, আমি এসব আজেবাজে খেলা দেখাই না, ও তো ভেলকিবাজি, যন্ত্রপাতি আর আলোর খেলা। আমি দেখাই শুধু হাতের খেলা, দেখবেন, দেখুন। পরেশ পকেট থেকে একটা 1 টাকার মুদ্রা দেখালো। সেটা ডান হাতে নিয়ে বলল, দেখতে পাচ্ছেন তো, ভালো করে দেখুন, এটা 1 টাকা। ওই যে ওপরে ছুঁড়ে দিচ্ছি, এই যে লুফে নিল, দেখলেন তো, আবার ছুঁড়ে দিচ্ছি, কই গেল? টাকাটা নেই। পরেশ দুটো হাত উল্টে পাল্টে দেখালো, কোনো হাতেই টাকাটা নেই। পরেশ হাসতে হাসতে বলল, দেখতে পেলেন না? ভালো করে দেখেননি, এই তো। পরেশ আবার ডান হাতটা উল্টাতেই দেখা গেল সেখানে রয়েছে টাকাটা। পরেশ বলল, এই হচ্ছে হাতের খেলা, এ শিখতে এলেম লাগে। কাকাবাবু বললেন, বাহ, চমৎকার। সন্তু আর অলি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এবার অলি বলল, আরেকটা দেখান। পরেশ অলির দিকে তাকিয়ে বলল, দেখবে, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। পরেশ অলির হাত দুটো ধরে একটুক্ষণ মুঠো করে রাখল, তারপর আবার খুলে আবার মুঠো করে দিল। অন্যদের দিকে ফিরে বলল, এই মেয়েটির একটি হাতে আমি সেই টাকাটা রেখে দিয়েছি, বলুন তো কোন হাতে সেই টাকাটা আছে? সন্তুর দিকে ফিরে বলল, তুমি বলো কোন হাতে? সন্তু অলির ডান হাতটা ছুঁয়ে দিল। মুঠো খুলতে দেখা গেল টাকাটা রয়েছে সেই হাতে। পরেশ বলল, বাহ, তুমি ঠিক ধরেছ তো, এক চান্সেই বলে দিলে। আচ্ছা, এবার বাঁ হাতটা খুলে দেখাও তো খুকুমণি। বাঁ হাতের মুঠো খুলতে দেখা গেল সে হাতেও রয়েছে 1 টাকা, একটা মুদ্রা দুটো হয়ে গেছে। কাকাবাবু বললেন, দারুণ তো। পরে সগর্বে বলল, আমার যন্ত্রপাতি লাগে না, শুধু হাতে খেলা দেখাই। কাকাবাবু বললেন, বেশ, আপনাকে ধন্যবাদ, এবার আমাদের উঠতে হয়। তাহলে মিস্টার এক্স এই অঞ্চলে কোথায় থাকে আপনি বলতে পারবেন না? আমার ধারণা সে এখানকার লোক নয়, বিদেশি। গঙ্গাসাগর মেলার সময় সে একটা লঞ্চে করে এসেছিল। আমার ভাইপো তাকে একবার একটা লঞ্চ থেকে নেমে আসতে দেখেছে। আপনারা তাকে খুঁজছেন তো, একবার গঙ্গাসাগরে গিয়ে দেখুন, সেখানে পাওয়া যেতে পারে। মেলা শেষ হয়ে গেলে তো সেখানে আর কেউ থাকে না। ওসি বললেন, এখন সারা বছরই কিছু লোক যায়, কয়েকটা হোটেল আর গেস্ট হাউস হয়েছে। কপিল মুনির আশ্রমের কাছে কয়েকজন সাধুও থাকে। পরেশ বলল, কেউ লুকিয়ে থাকতে চাইলে ওটা খুব ভালো জায়গা, মেলার সময় ছাড়া সারা বছর ওখানে পুলিশ যায় না। কাকাবাবু চেয়ার ছেড়ে উঠতেই ঘরের মধ্যে এসে ঢুকলো একজন বেশ সুদর্শন যুবক, সাদা প্যান্ট ও নীল হাওয়াই শার্ট পরা। সে হাত জোর করে বলল, নমস্কার, আপনি রাজা রায়চৌধুরী? দেখেই চিনতে পেরেছি, কিন্তু আপনাকে আমি মিস্টার রায়চৌধুরী বলতে পারবো না, আপনাকে আমি কাকাবাবু বলে ডাকবো। আমি আপনার ভক্ত। আমি এই মহকুমার পুলিশ অফিসার, আমার নাম অর্ক মজুমদার। কাকাবাবু বললেন, অসীমের কাছে আপনার কথা শুনেছি। আপনি নয়, আমাকে তুমি বলবেন। আমি একটা খবর দিতে এসেছি। জুয়েল সার্কাস পার্টির নামে অনেক অভিযোগ এসেছে। বাঘের খাঁচার দরজা খুলে যাওয়ায় চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তাই আমি চতুর্দিকে ওয়্যারলেসে খবর পাঠিয়ে ওই সার্কাসের যে কোনো লোককে দেখলেই অ্যারেস্ট করার অর্ডার দিয়েছি। ওরা বলেছে বজবজের দিকে যাবে। এই ঘটনার পর অন্যদিকে পালাবার চেষ্টা করাই তো ওদের পক্ষে স্বাভাবিক, তাই না? ওদের সঙ্গে বাঘ আছে, হাতি আছে, আরও কত জিনিসপত্র, এত সব নিয়ে ওরা পালাবে কি করে? বনে জঙ্গলে গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে পারে, ধরা পড়বে ঠিকই, কিন্তু দেরি হতে পারে। এর মধ্যেই একজন ধরা পড়েছে, আমি তাকে জেরা করার জন্য নিয়ে আসতে যাচ্ছি। আপনি যাবেন আমার সঙ্গে? নিশ্চয়ই যাব। যে ধরা পড়েছে সে সার্কাসে কি করত তা বলতে পারছি না, একজন কনস্টেবল তাকে এই সার্কাসে দেখেছে। সে লোকটি
হারউড পয়েন্ট থেকে লঞ্চে উঠতে যাচ্ছিল। হারউড পয়েন্ট? সেখানে কি সারা বছর লঞ্চ চলে? হ্যাঁ, এখন চলে। দেখলেন, এটা বজবজের একেবারে উল্টো দিকে। পরেশ দর্জি বলল, ওখান দিয়েই তো গঙ্গাসাগর যায়। দেখলেন আমি ঠিক বলেছিলাম কিনা? তাই তো দেখছি। অর্ক এনেছে একটা স্টেশন ওয়াগন। কাকদ্বীপ থানার ওসিকে ছেড়ে দিয়ে কাকাবাবু সদল বলে অর্কর গাড়িতে উঠলেন। গাড়ি স্টার্ট নেওয়ার পর অর্ক বলল, কাকাবাবু, কাল রাত্রে ওই ব্যাঘ্রকাণ্ড ঘটে যাওয়ার পর খবর পেয়ে কলকাতা থেকে অনেক সাংবাদিক চলে এসেছে। এমন রোমাঞ্চকর ব্যাপার তো বিশেষ হয় না। সাংবাদিকরা আপনাকে চিনতে পারলে কিন্তু বিরক্ত করে মারবে। আপনার চোখের সামনেই তো ব্যাগটা বেরিয়েছিল। চোখের সামনে মানে? আমাদের গাড়ির মাথায় ব্যাগটা চেপে বসেছিল। এই গল্প শুনলে কি আর সাংবাদিকরা আপনাকে ছাড়বে? আপনি মাথাটা নিচু করে থাকুন, যাতে কেউ দেখতে না পায়। কলকাতাতেও খবর নিয়েছি, আপনাদের সেই জোজো এখনো ফেরেনি। বাহ, তুমি তো বেশ কাজের ছেলে। তোমাকে দেখলে পুলিশ অফিসার মনে হয় না, মনে হয় যেন কলেজের ছাত্র। পরীক্ষা দিয়ে 2 বছর আগে চাকরি পেয়েছি। তার আগে তো ছাত্রই ছিলাম। কি হে সন্তু, তুমি কিছু কথা বলছো না যে? যে লোকটা ধরা পড়েছে তাকে কেন কাকদ্বীপ নিয়ে যাওয়া হলো না? আপনাকে যেতে হচ্ছে কেন? ওখানে কোনো গাড়ি নেই। ধরা পড়ার পরেও লোকটা পালাবার চেষ্টা করেছিল। আমাদের কনস্টেবল আরো 2-3 জন মিলে তাকে জাপটে ধরে বেঁধে রেখেছে। ওর কাছে কয়েকটা বড় বড় আলোর বাল্ব পাওয়া গেছে। চুরি করেছে কিনা কে জানে, নইলে পালাবার চেষ্টা করবে কেন? কাকদ্বীপ থেকে হারউড পয়েন্ট বেশি দূর নয়। সেখানে পৌঁছে দেখা গেল ফেরিঘাটের পাশে এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। কাকাবাবু ক্রাচ নিয়ে গাড়ি থেকে নামলেন। সন্তু আগে আগে দৌড়ে গেল। সেই ভিড় ঠেলে মাঝখানের হাত পা বাঁধা মানুষটাকে দেখে সন্তু খুশিতে শীষ দিয়ে উঠল। মাথার একটাও চুল নেই, চকচকে টাক, ভুরুও দেখা যায় না। এ তো সেই ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট। সন্তুর গায়ের সঙ্গে ধাক্কা লেগেছিল। কাকাবাবু আসতেই সন্তু উত্তেজিতভাবে বলল, কাকাবাবু, এর সঙ্গে নিশ্চয়ই ম্যাজিশিয়ান এক্সও ছিল। মুখোশ খোলা থাকলে তো তাকে কেউ চিনতে পারবে না। এ ধরা পড়ার পর ম্যাজিশিয়ান পালিয়েছে। কাকাবাবু চারিদিকে মাথা ঘুরিয়ে দেখে নিয়ে বললেন, এই ভিড়ের মধ্যে মিশে সে দাঁড়িয়ে থাকতেও পারে। লোকটি শুয়েছিল মাটিতে, তার জামা প্যান্ট ভেজা। পালাবার জন্য সে ঝাঁপ দিয়েছিল নদীতে। সেখান থেকে তাকে টেনে তোলা হয়েছে। অর্ক কাছে গিয়ে লোকটিকে দাঁড় করালো। তারপর তার জামার বুকের কাছটা মুঠো করে ধরে কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কিরে, পালাতে চাইছিলি কেন? কি দোষ করেছিস? লোকটি কোনো উত্তর দিল না। অর্ক আবার জিজ্ঞেস করলো, তোর নাম কি? সার্কাসে তুই কি কাজ করিস? লোকটি এবারেও চুপ। অর্ক প্রচন্ড ধমক দিয়ে বলল, কথা বলছিস না যে? যা জিজ্ঞেস করছি উত্তর দে। লোকটি মুখ না খুলে সোজা চেয়ে রইল অর্কের দিকে। কনস্টেবলটি এবার লাঠি তুলে মারার ভঙ্গি করে বলল, এই সাহেব যে জানতে চাইছেন জবাব দেন, নইলে মাথা ফাটিয়ে দেবো। কাকাবাবু হাত তুলে বললেন, দাঁড়াও দাঁড়াও, মারবার টারবার দরকার নেই। একে আমরা চিনি, ম্যাজিশিয়ান মিস্টার এক্স এর সহকারী। সেই ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলা আমার খুব দরকার। ম্যাজিশিয়ান কোথায় গেছে এ নিশ্চয়ই বলতে পারবে। কিন্তু এখানে এত লোকের মধ্যে জেরা করে লাভ নেই, কোথাও গিয়ে বসতে হবে। অর্ক বলল, তাহলে কাকদ্বীপের থানায় যাওয়া যাক। কাকাবাবু একটু চিন্তা করে বললেন, কাকদ্বীপে না। এই লোকটা এখান থেকে লঞ্চ ধরে গঙ্গাসাগরের দিকে যেতে চাইছিল। কেন? চলো আমরাও সেখানেই যাই, গাড়িটা এখানে থাকবে। অর্ক বলল, গাড়ি শুদ্ধই যাওয়া যেতে পারে, সে ব্যবস্থা আছে। শুধু এখন জোয়ার না ভাটা তা দেখতে হবে। ভিড়ের মধ্যে কয়েকজন চেঁচিয়ে বলল, জোয়ার জোয়ার, ওই তো ফেরি লঞ্চ আসছে। এখানে 2 রকম লঞ্চ চলে। এক রকম লঞ্চে শুধু যাত্রী পারাপার করে, আর এক রকম লঞ্চে গাড়ি, বাস, ট্রাক সব উঠে যায়। তাতে যাত্রীরাও যায় কিছু কিছু। গাড়ির সামনের সিটে কনস্টেবলটি ন্যাড়া মাথা লোকটিকে ধরে বসে রইল। পিছনের সিটে আর সবাই। গঙ্গা এখানে বিশাল চওড়া, বড় বড় ঢেউ, হু হু করছে হাওয়া। অনেক মাছ ধরার নৌকো ঢেউয়ের ধাক্কায় তুলছে। অলি জিজ্ঞেস করলো, আমরা কি সমুদ্রে যাচ্ছি? কাকাবাবু বললেন, হ্যাঁ, সমুদ্রের দিকেই যাচ্ছি, তবে এখনই নয়। দেখছো তো এই লঞ্চটা কোনাকুনি গঙ্গা পার হচ্ছে। ওদিকে একটা দ্বীপ আছে, খুব বড় দ্বীপ। সেখানে মানুষজন থাকে।
সেই দ্বীপের মাঝখানে রাস্তা দিয়ে অনেকটা গেলে একেবারে শেষে গঙ্গার মোহনা। মোহনা কাকে বলে জানো? অলি বলল, হ্যাঁ, নদী যেখানে সমুদ্রে গিয়ে পড়ে। কাকাবাবু বললেন, সেই মোহনার নাম গঙ্গাসাগর। অনেকের ধারণা সেখানে স্নান করলে খুব পুণ্য হয়, তাই বছরে একবার বহু দূর দূর থেকে মানুষ এসে গঙ্গাসাগরে ডুব দেয়। অলি বলল, আমিও ডুব দেব, কিন্তু আমি সাঁতার জানি না। কাকাবাবু বললেন, সাঁতার না জানলেও ডুব দিতে পারবে, ভয় নেই, সন্তু তোমার পাশে থাকবে। অলি জিজ্ঞেস করলো, সন্তুদা বুঝি ভালো সাঁতার জানে? কাকাবাবু হেসে বললেন, সন্তুকে যদি এই গঙ্গায় ঠেলে ফেলে দাও, ও ঠিক সাঁতরে উপরে চলে যাবে। অর্ক বলল, তাই নাকি? সন্তু, তোমার সঙ্গে একদিন সাঁতারের কম্পিটিশন দিতে হবে। আমি সাঁতার প্রতিযোগিতায় 2-3টে প্রাইজ পেয়েছি। সন্তু লাজুক লাজুক মুখ করে বলল, আমি তেমন কিছু ভালো পারি না। কাকাবাবু অর্ককে জিজ্ঞেস করলেন, তুমি জুয়েল স্যার কাছে শো দেখেছ? অর্ক বলল, হ্যাঁ, দেখে গেছি একবার। বেশিরভাগ খেলাই অতি সাধারণ, গ্রামের মানুষদের ভালো লাগবে, আমরা ধরে ফেলি। কাকাবাবু বললেন, মানুষ অদৃশ্য করার খেলাটা? অর্ক বলল, ওটা তো খুব সোজা। ওই যে উঁচু করে স্টেজটা বানিয়েছিল, ওর মাঝখানে কিছুটা জায়গা কাটা, তার উপর একটা আলগা তক্তা পাতা থাকে। একজন লোককে সেখানে দাঁড় করায়, তারপর অনেক আলো জ্বলতে নিভতে থাকে। ম্যাজিশিয়ান লোকটাকে একটা কালো কাপড়ে ঢেকে দেয়, পা দিয়ে একটা শব্দ করে, তক্ষুনি স্টেজের নিচ থেকে ওর সহকারী তক্তাটা সরিয়ে লোকটাকে নিচে টেনে নেয়। অর্ক সামনে ঝুঁকে ন্যাড়া মাথা লোকটার কাঁধ ছুঁয়ে বলল, কিরে, তাই নয়? সে ফিরে তাকালো না, কোনো উত্তরও দিল না। কাকাবাবু বললেন, তাছাড়া আর কি হবে, কিন্তু ব্যাপারটা প্রায় চোখের নিমেষে ঘটে যায়। অর্ক বলল, সেটাই তো প্র্যাকটিস, তাছাড়া আলোর খেলায় চোখ ধাঁধিয়ে যায়। সন্তু বলল, যাদের অদৃশ্য করা হচ্ছে তারা তো ফিরে এসে কায়দাটা বলে দিতে পারে। অর্ক বলল, তা তো পারেই, বললেই বা ক্ষতি কি? আগে থেকে কায়দাটা জানলেও যে সময় ওরা খেলাটা দেখায় সে সময় একটুও ধরা যায় না, মনে হয় সত্যি সত্যি অদৃশ্য হয়ে যাচ্ছে। কাকাবাবু বললেন, অদৃশ্য হওয়ার খেলার পর আমাদের জোজোকে আর খুঁজে পাওয়া যায়নি। এই একই ম্যাজিশিয়ান গঙ্গাসাগরের মেলাতেও ওই খেলা দেখিয়েছে। দর্জি ভদ্রলোক বললেন, তখনও নাকি 2টি ছেলে হারিয়ে গেছে। অর্ক বলল, মেলাতে অত ভিড়ের মধ্যে প্রতি বছরই। কাকাবাবু হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, সেটা জানি, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। আমাদের জোজোর বয়স 17, মেলায় যে 2টি ছেলে হারিয়ে গেছে তাদের বয়সও 16-17। কাকদ্বীপের ওসি বললেন, কয়েকদিন আগে একটি ছেলে ভোরবেলা নদীতে স্নান করতে গিয়েছিল, তার বয়সও 17, তাকে আর কেউ দেখেনি, তার ডেড বডিও পাওয়া যায়নি। হঠাৎ ঠিক এই এক বয়সের ছেলেরা অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা খুব পিকিউলিয়ার না? অর্ক বলল, এটা কাকতালীয় হতে পারে, তাছাড়া এই বয়সের ছেলেরাই বাড়ি থেকে পালায়। কাকাবাবু বললেন, আমাদের জোজো বাড়ি থেকে পালাবার ছেলে নয়, তাকে কেউ ধরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রেখেছে। অর্ক অবাক হয়ে বলল, সে কি? এর মধ্যেই সেটা ধরে নিচ্ছেন কি করে? কাকাবাবু অলির মাথায় হাত রেখে হেসে বললেন, ধরে নিইনি, সেটা আমাদের এই অলি দিদিমণি জানে। ও কি করে জানবে? ও কি দেখেছে নাকি? সেটা তোমাকে পরে বুঝিয়ে বলবো। এই যে আমরা এসে গেছি। ফেরি লঞ্চটা ভ্যাঁ ভ্যাঁ করে ভেপু বাজিয়ে জেটিতে এসে ভিড়ল। গাড়িটা উঠে এলো উঁচু রাস্তায়। অর্ক বলল, আমরা পিডব্লিউডির বাংলোয় থাকবো, সেখানে রান্না বান্না করে দেবে, খুব ভালো ব্যবস্থা আছে। এইসব জায়গায় বেড়াতে এসে ভালোই লাগে, কিন্তু মাথার মধ্যে জোজোর চিন্তা ঘুরছে। জোজোকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ কিছুই ভালো লাগছে। যারা ছেলে ধরা তারা সাধারণত বাচ্চা ছেলে মেয়েদের চুরি করে, 5 বছর 7 বছর, বড় জোর 8-9 বছর, কিন্তু একটা 16-17 বছরের জোয়ান ছেলেকে চুরি করাটা খুব অস্বাভাবিক, এরকম শোনা যায় না। অস্বাভাবিক তো বটেই, ম্যাজিক দেখাবার ছল করে একটা ছেলেকে সত্যি সত্যি অদৃশ্য করে দেওয়াটা অস্বাভাবিক নয়। এই ম্যাজিশিয়ানই যে জোজোকে চুরি করেছে তা এখনো প্রমাণিত হয়নি, হয়তো এটা সার্কাসের ম্যানেজারের কারসাজি। কে সত্যি দায়ী তাই লোকটাকে জেরা করে জানা যেতে পারে। দুপুরে কিছু খাওয়া হয়নি, সকলেরই খিদে পেয়ে গেছে বেশ। বাংলোতে পৌঁছতে অনেক বেলা হয়ে গেল, এখন রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। কাকাবাবু অনেক বছর আগে এসেছিলেন গঙ্গাসাগরে,
তখন এখানে বাড়িঘর প্রায় কিছুই ছিল না। এখন অনেক বাংলো, গেস্ট হাউস, ইউথ হোস্টেল হয়ে গেছে। কয়েকটা ছোটখাটো হোটেল আর চায়ের দোকানও আছে। একটা হোটেল থেকে রুটি আর আলুর দম কিনে আনা হলো। খেতে খেতে অর্ক বলল, কাকাবাবু, আপনি প্রথম এই টাকলু লোকটাকে জেরা করে কিছু কথা বার করতে পারেন কিনা দেখুন। মনে হচ্ছে এই একটা গভীর জলের মাছ, সহজে মুখ খুলবে না। যদি আপনি না পারেন তাহলে আমি চেষ্টা করব। 3rd ডিগ্রি দিলেই ওর পেটের সব কথা হুড় করে বেরিয়ে যাবে। অলি জিজ্ঞেস করলো, 3rd ডিগ্রি কি? অর্ক বলল, সেটা ছোটদের জানতে নেই। যখন আমি 3rd ডিগ্রি দেব তখন তুমি আর সন্তু সেখানে থাকতে পারবে না। সন্তু বলল, পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া? অত সব লাগবে না। অর্ক বলল, আমি ঘুরে ফিরে চারদিকটা দেখে আসি। মুখোশ পরা ম্যাজিশিয়ান সম্পর্কে কেউ কিছু বলতে পারি কিনা খোঁজ নি। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, দেখবেন ও বেটা না পালায়। না পালাবে কি করে? হাত পা বাঁধা আছে। ওকে এখন কিছু খেতে দেওয়া যাবে না। খাবার সামনে রেখে লোভ দেখাতে হবে। আপাতত ওকে একটা ঘরে আটকে রাখা হোক। এর মধ্যে আমি একটু ঘুমিয়ে নিই। কাল রাত্রিরে একে তো বাঘের উপদ্রব, তার উপর জোজোর চিন্তায় আমার ভালো করে ঘুম হয়নি। একটা ইজি চেয়ারে শুয়ে কাকাবাবু ঠিক 40 মিনিট ঘুমোলেন। তারপর উঠে পড়ে সন্তুকে বললেন, এবার লোকটিকে এ ঘরে নিয়ে আয়। অলিকে বললেন, তুমি একটা প্লেটে ওর জন্য রুটি আর আলুর দম এনে টেবিলের উপর রাখো। এখানে সনসন করে হাওয়া দিচ্ছে অনবরত, বেশ শীত শীত ভাব। কাকাবাবু কোট পরে আছেন, কিন্তু টাক মাথা লোকটার গায়ে শুধু পাতলা একটা সুতির জামা, সেটা এখন শুকিয়ে গেছে। তার হাত ও পা শক্ত নাইলনের দড়ি দিয়ে বাঁধা। সে এলো লাফাতে লাফাতে। সন্তু তাকে পেছন থেকে ঠেলছে। কাকাবাবু বললেন, ওহে, তোমার নামটা আগে বলো, না হলে তোমাকে ডাকবো কি করে? কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া যেমন বলতে নেই, তেমনি ন্যাড়া মাথা লোককে নেরু কিংবা টাক মাথা লোককে টাকলু বলতে আমার খুব খারাপ লাগে। কি নাম তোমার? লোকটি উত্তর তো দিলই না, এমন ভাব দেখালো যেন শুনতেই পাইনি। কাকাবাবু আবার বললেন, খিদে পেয়েছে নিশ্চয়ই। আমরা পেট পুড়ে খেলাম আর তোমাকে খেতে দিইনি, এটা খুব খারাপ ব্যাপার। এক্ষুনি খাবার পাবে, তার আগে কয়েকটা কথার উত্তর দাও তো চটপট। সন্তু, ওর পা আর হাতের বাঁধন খুলে দে, দেখতে খারাপ লাগছে। হাত বাঁধা থাকলে খাবে কি করে? সন্তু ওর দড়ির বাঁধন খুলে দিল। কাকাবাবু বললেন, এবারে লক্ষ্মী ছেলের মতন টেবিলের উল্টো দিকের ওই চেয়ারটায় বসো। কোটের পকেট থেকে রিভলভারটা বার করে বললেন, এটা দেখেছো তো? পালাবার চেষ্টা করলে ঠ্যাং খোঁড়া করে দেবো। সারা জীবন খোঁড়া থাকার যে কি কষ্ট তা তো আমি জানি, তুমিও হাড়ে হাড়ে টের পাবে। এবারে বলো তো, ম্যাজিশিয়ান মিস্টার এক্স কোথায়? লোকটি চেয়ারে বসলো, কিন্তু কোনো কথা বলল না। কেন সময় নষ্ট করছো? তোমার কোনো ভয় নেই, কেউ মারধর করবে না। সত্যি কথা বলো, একটু বাদেই ছাড়া পাবে। আমাদের সঙ্গে জোজো বলে যে ছেলেটি ছিল, তার কি হয়েছে? কে তাকে আটকে রেখেছে? লোকটি মুখ বুজে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কাকাবাবুর চোখের দিকে। সন্তু বলল, কাকাবাবু, লোকটি বোধহয় বোবা। সেই যে টুল থেকে পড়ে গেল, আহ উ কোনো শব্দ করেনি। ম্যাজিশিয়ানটাকে চর মারলো, তাও কিছু বলেনি। সত্যিকারের বোবা না হয়েও বোবা সেজে থাকতে পারে। বোবারা সাধারণত কানেও শোনে না। এর মুখ দেখে মনে হচ্ছে আমার সব কথা শুনতে পাচ্ছে, বুঝতেও পারছে। মুখটা ফাঁক করে দেখতো জিভটা কাটা কিনা। সন্তু ওর মুখখানা ধরে ঠোঁট ফাঁক করে দিল। তাতে ও আপত্তি জানালো না, কটমট করে চেয়ে আছে কাকাবাবুর দিকে। জিভ কাটা নয়, ঠিকই আছে। অলি খাবারের প্লেটটা রাখলো টেবিলের উপর। সে সেদিকে চেয়েও দেখলো না। কথা বলতে জানো না? লেখাপড়া জানো? তিনি কোটের পকেট থেকে নোট বই আর কলম বার করে লিখলেন, ম্যাজিশিয়ান কোথায়। লেখাটা লোকটিকে দেখিয়ে নোট বই আর কলম এগিয়ে দিলেন। সে ওসব ছুঁলো না। সন্তু বলল, এমন হতে পারে বাংলা জানে না। ম্যাজিশিয়ানটা ইংরেজি বলছিল। ম্যাজিশিয়ানের মুখ আমরা দেখিনি, কিন্তু এর মুখ দেখে বোঝা যায় না যে পুরো বাঙালি। এ লোকটি আলবাত বাঙালি, ইচ্ছে করে কথা বলছে। হঠাৎ লোকটি মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো, অদ্ভুত শব্দ। ক্রমে শব্দটা জোর হতে লাগলো, আর সে দোলাতে লাগলো মাথাটা। এ আবার কি ব্যাপার? অলি দেয়ালে এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে বলে উঠল, ভয় করছে আমার, ভয় করছে।
লোকটি এবার সামনের দিকে ঝুঁকে চট করে একটা আঙুল দিয়ে ছুঁয়ে দিল কাকাবাবুর কপাল। সঙ্গে সঙ্গে কাকাবাবুর মাথাটা ঝিমঝিম করে উঠল। তিনি চোখে অন্ধকার দেখলেন, তার মাথাটা ঢলে পড়ল টেবিলের উপর। লোকটি সঙ্গে সঙ্গে উঠে পড়ল, এক ঝটকায় সন্তুকে ঠেলে ফেলে দিল মাটিতে, তারপর দৌড়ে বেরিয়ে গেল দরজা দিয়ে। কিন্তু সে পালাতে পারল না। তার দুর্ভাগ্য, ঠিক তখনই অর্ক ফিরে এলো গাড়ি নিয়ে। লোকটিকে পালাতে দেখে অর্ক লাফিয়ে গাড়ি থেকে নেমে তাড়া করলো তাকে, ধরেও ফেললো। জড়াজড়ি করে দুজনে পড়ে গেল মাটিতে। টাক মাথা লোকটির গায়ের জোর বেশি, তবু নিজেকে ছাড়াবার অনেক চেষ্টা করে পারল না। অর্ক নানা রকম কায়দা জানে। সে লোকটির একটি হাত পিছন দিকে নিয়ে গিয়ে মোচড়াতে লাগলো। গাড়ি থেকে কনস্টেবলটিও লাঠি নিয়ে পৌঁছে গেল সেখানে। এর মধ্যে কাকাবাবুর জ্ঞান ফিরে এসেছে। তিনি অর্ক যখন পলাতকটিকে ঠেলতে ঠেলতে ঘরের মধ্যে নিয়ে এলো, তখনও কাকাবাবু হাসছেন আর আপন মনে বলছেন, ব্যাটা হিপনোটাইজ করলো আমাকে। এটা হাসির কথা নয়, রাজা রায়চৌধুরীকেও কেউ হিপনোটাইজ করার সাহস পায়। অর্ক বলল, এ কি কাকাবাবু, আপনি ওর হাত পায়ের বাঁধন খুলে দিলেন? আর একটু হলে পালাচ্ছিল। কাকাবাবু সে কথা গ্রাহ্য না করে হাসি মুখে বললেন, আমাকে হিপনোটাইজ করলো। ঘুমিয়েছিলাম তো, ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ মাথার জড়তা কাটে না, তাইও পেরেছে। এবার তো ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে আবার চেয়ার এনে বসো। অর্ক সন্তুকে জিজ্ঞেস করলো, ও কিছু স্বীকার করেছে? সন্তু বলল, একটা শব্দও উচ্চারণ করেনি। অর্ক লোকটির গালে সপাটে এক চর কষিয়ে বলল, ফের পালাবার চেষ্টা করবি? মেরো না, মেরো না, মারধর আমার পছন্দ হয় না। তবে ও যদি খোঁড়া হতে চায় তাতে আমাদের আপত্তি নেই। আবার পালাবার চেষ্টা করলেই খোঁড়া হবে। আমার সামনে ওকে বসাও। অর্ক ওকে বসালো, হাত দুটো পেছনে মুড়ে বেঁধে দিল। কাকাবাবুকে জিজ্ঞেস করলো, ওর নামও বলেনি? ব্যাটার মাথায় একটাও চুল নেই, দাড়ি গোঁফ নেই, ওর নাম দেওয়া হোক মাকুন্দ। মাকুন্দ শব্দটা শুনতে ভালো নয়, বরং বলা যাক তুবরক। ভীমের দাড়ি গোঁফ ছিল না, তাই তার এক নাম ছিল তুবরক। ওয়ে তুবরক, তুমি তো আমাকে সম্মোহিত করে ফেলেছিলে, আর একবার করো দেখি। আমার নাম রাজা রায়চৌধুরী। আমাকে তুমি চেনো না। অর্ককে বললেন, তুমি পেছন থেকে সরে যাও। আমার ধারণা ও বিদ্যেটা সারা দেশে আমার চেয়ে ভালো কেউ জানে না। শিখেছিলাম লাদাখের এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে। ও বিদ্যে যখন তখন ব্যবহার করতে গুরুর নিষেধ আছে, কিন্তু কেউ আমার ওপর ওটা চালাতে গেলে তাকে আমি ছাড়ি না। লোকটি এখনো কটমট করে তাকিয়ে আছে। কাকাবাবু তার মুখের সামনে একটা হাত ঘোরাতে লাগলেন আর আস্তে আস্তে বলতে লাগলেন, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। আমি যা বলবো তা শুনবে। আমি যা জিজ্ঞেস করব তার উত্তর দেবে। তাকিয়ে থাকো। তাকাও আমার দিকে। লোকটির চোখ এবার একটু একটু করে বুজে আসতে লাগলো, তারপর পুরোটা বুঝে গেল। কাকাবাবু হুকুম দিলেন, চোখ খোলো। লোকটি চোখ খুলল, কিন্তু চোখের তারা দুটি একেবারে স্থির, পলক পড়ছে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি ধীরে ধীরে দুদিকে মাথা নাড়ল। কাকাবাবু বললেন, তুমি কেউ না। সে আবার কি? ম্যাজিসিয়ান এখন কোথায়? আবার সে মাথা নাড়ল দুদিকে। কাকাবাবু বললেন, আমার সঙ্গে চালাকি করো না। ম্যাজিসিয়ানটি কোথায় লুকিয়েছে নিশ্চয়ই তুমি জানো। বলো সে কোথায়? লোকটি আবার দুদিকে মাথা নাড়ল। তার মুখে ফুটে উঠল যন্ত্রণার রেখা। কাকাবাবু এবার অন্যদের দিকে ফিরে বললেন, এ লোকটা বোবা নয়, কিন্তু কোনো কারণে ওর কথা বলার ক্ষমতাটা বন্ধ হয়ে গেছে। আমি ওর মনের মধ্যে ঢুকতে পারছি না। খানিক বাদে ঠিক পারবো। আচ্ছা দেখা যাক, মুখে বলতে না পারলেও ও লিখতে পারে কিনা। কাগজ কলম এগিয়ে দিয়ে কাকাবাবু লোকটিকে বললেন, ওহে তুবরক, জোজো কোথায় আছে এখানে লিখে দাও। লোকটি কলমটি তুলে নিয়েও থেমে রইল। কাকাবাবু ধমক দিয়ে বললেন, লেখো। লোকটি এবার লিখতে শুরু করলো, আঁকা বাঁকা অক্ষর। সবাই হুমড়ি খেয়ে দেখতে লাগলো সে কি লেখে। লোকটি একটু লিখেই কলম তুলে নিল। সে লিখেছে মহিষ কালী। কাকাবাবু বললেন, এ আবার কি? এর কি মানে হয়? মহিষ কালী? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ঠিক করে লেখো, জোজো কোথায় আছে। লোকটি আবার গোটা গোটা করে লিখলো,
কক শেষ বা জার। কাকাবাবু আবার বিরক্ত হয়ে বললেন, এ কি অদ্ভুত কথা, কোনো মানেই হয় না। বাংলা অক্ষরই তো লিখছো, এটা কি ভাষা? লোকটির হাত থেকে কলমটা খসে গেল, মাথাটা নিচু হতে হতে ঢুকে গেল টেবিলে। সে ঘুমিয়ে পড়েছে বা অজ্ঞান হয়ে গেছে। কাকাবাবু কাঁধ ঝাঁকিয়ে বললেন, এখন আর কিছু করা যাবে না, ওকে পাশের ঘরে শুইয়ে দাও। অর্ক দারুণ অবাক হয়ে বলল, ওরকম একটা তেজি লোককে আপনি ঘুম পাড়িয়ে দিলেন? এরকম ভাবে হিপনোটাইজ করা যায়? কাকাবাবু বললেন, দেখলেই তো যে যায়। একটা হাতিকেও আমি ঘুম পাড়িয়ে দিতে পারি, বাঘকে পারবো না। বাঘ আগেই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। অর্ক জিজ্ঞেস করলো, আমাকে পারবেন, করুন তো। কাকাবাবু বললেন, ওই ক্ষমতাটা নিয়ে ছেলে খেলা করতে নেই, একটু ভুল হলে আমি নিজেই মারা পড়ব। অর্ক মনের ভুলে পকেট থেকে সিগারেট দেশলাই ধরাতে গিয়ে কাকাবাবুকে দেখে লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি আবার পকেটে ভরে রাখলো। কাকাবাবু বললেন, তোমার সিগারেট খাওয়ার অভ্যেস থাকলে খেতে পারো, আমার সামনে লজ্জার কিছু নেই। তবে একটু দূরে বসে খেও, তোমার গন্ধটা আমার এমন খারাপ লাগে। এককালে নিজে খুব চুরুট খেতাম। না, এখন খাবো না। জানেন কাকাবাবু, আমি এখানে খোঁজ খবর নিয়ে বেশ কিছু অদ্ভুত খবর পেলাম। সেই মুখোশধারী ম্যাজিশিয়ানকে মেলার সময় কয়েকজন দেখেছিল, তারপর আর কেউ দেখেনি। আপনি ঠিকই শুনেছেন, সে একটা লঞ্চে থাকতো। এখানে নাকি বাংলাদেশ বার্মা থেকে কিছু কিছু লঞ্চ সমুদ্রের ধার দিয়ে দিয়ে প্রায়ই আসে। এখান থেকেও কিছু লঞ্চ ওইসব দেশে যায়। ভিসা পাসপোর্টের কোনো ব্যাপার নেই, নানা রকম জিনিসের চোরা চালান হয়। এদিকটায় পুলিশের তেমন নজর নেই। এই দিক দিয়েই তো বড় বড় বিদেশি জাহাজ কলকাতা আর হলদিয়া বন্দরে যায়। হ্যাঁ, সেই সব জাহাজ থেকেও অনেক চোরাই জিনিসপত্র নামিয়ে দেয় এখানে। এই ব্যাপারে একটা রিপোর্ট করতে হবে। ঘরে বসে থেকে কি হবে, চলো সবাই মিলে সমুদ্রের ধারটা একবার ঘুরে আসি। টাক মাথা লোকটাকে ধরাধরি করে শুইয়ে দেওয়া হয়েছে পাশের ঘরে। প্রফুল্ল নামে একটা লোক বাংলোটা দেখাশোনা করে। তাকে ডেকে বলা হলো, দরজা বন্ধ করে রেখো, ওই লোকটার ওপর নজর রাখবে। টেবিলের উপর থেকে কাগজটা তুলে নিয়ে কাকাবাবু ভুরু কুচকে বললেন, কি হিজিবিজি লিখেছে, মাথা মুন্ডু নেই। মহিষ কালী, মহিষের সঙ্গে কালীর কি সম্পর্ক? তারপর কক শেষ বা জার, এটা তো মনে হচ্ছে বাংলাই নয়। কাগজটা কাকাবাবু পকেটে পুরে নিলেন। অর্ক সন্তুর কাঁধে চাপড় মেরে বলল, জোজোরা ভাবে সন্তু একেবারে মুচড়ে পড়েছে, কোনো কথাই বলছে না। সন্তু ফ্যাকাশে ভাবে একটু হাসলো। কাকাবাবু বললেন, সামনাসামনি যদি কোনো শত্রু আসে তাহলে সন্তু জানে কি করে লড়াই করতে হয়, কিন্তু এখন পর্যন্ত যে কে শত্রু তা বোঝাই যাচ্ছে না। জোজোর বদলে যদি সন্তুকে অদৃশ্য করে দিত তাহলে আমার তো চিন্তা হতো না, সন্তু ঠিক বেরিয়ে আসত। সমুদ্র এখান থেকে বেশি দূরে নেই, বালিতে চাকা বসে যাবে। সবাই হাঁটতে হাঁটতে চলে এলো। ভাটার সময় সমুদ্রের জল অনেকটা সরে যায়, তখন কাদা ঠিক ঠিক করে। এখন জল বেশ কাছে, বালির ওপর দৌড়াদৌড়ি করছে অসংখ্য লাল রঙের কাঁকড়া। সেগুলো এত ছোট যে খাওয়া যায় না, এদের ধরাও বেশ শক্ত। একটু দূর থেকে মনে হয় যেন হাজার হাজার কাঁকড়া একটা কার্পেটের মতো বিছিয়ে আছে, কাছে গেলেই সব গর্তের মধ্যে ঢুকে যায়। অলি দৌড়াদৌড়ি করে ধরবার চেষ্টা করল, একটাও পারল না। তারপর সে এক জায়গায় বসে পড়ে বালি দিয়ে দুর্গ বানাতে থাকলো। কাকাবাবুও ক্রাচ দুটো নামিয়ে রেখে রুমাল পেতে বসে পড়লেন এক জায়গায়। বললেন, একটু পরেই সূর্যাস্ত হবে, সেটা দেখে যাও। সন্তু বলল, একটা লঞ্চ দেখা যাচ্ছে ওই যে। অর্ক বলল, ওটা মাছ ধরার ট্রলার, সমুদ্রে মাছ ধরতে যায়। দূরের দিকে চেয়ে দেখো, আরো 2-3টে লঞ্চ রয়েছে, ওগুলো কাদের কে জানে। এবার এদিকটায় টহল দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিছু কিছু জেলেদের নৌকাও রয়েছে, এক একজন জেলে জাল কাঁধে নিয়ে ফিরছে। এক জায়গায় বাড়ির উপর কয়েকজন কাঠকুটো জেলে গোল হয়ে বসে আছে। সন্তু সেই দিকে হেঁটে গেল। অলি বেশ বড় একটা দুর্গ বানিয়েছে। তারপর আর একটা কিছু বানাতে গিয়ে থেমে গিয়ে বিভোর হয়ে চেয়ে আছে সমুদ্রের দিকে। একসময় সে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, অর্ক কাকু, এই সমুদ্রে দ্বীপ আছে? অর্ক বলল, হ্যাঁ, সুন্দরবনের দিকে অনেক দ্বীপ আছে। তারপর যদি আন্দামান নিকোবরের দিকে যাও, সেখানে কয়েকশো দ্বীপ। অলি বলল, আমি একটা দ্বীপ দেখতে পাচ্ছি। কই, আমরা তো পাচ্ছি না। আমি মাঝে মাঝে দেখছি, আবার দেখছি না, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অর্ক কাকাবাবুর দিকে ফিরে বলল,
এখান থেকে তো কোনো দ্বীপ দেখা যায় না, ও দেখছে কি করে? ও মেয়েটা ওই রকমই, আমরা যা দেখি তার চেয়ে একটু বেশি দেখে, তাই নিয়ে ও নিজের মনে থাকে। পশ্চিম আকাশ লাল হয়ে গেছে, সূর্য নেমে গেছে অনেক নিচে, সমুদ্রের জলে লাল আভা। একটা বড় জাহাজ এগিয়ে আসছে গভীর সমুদ্রের দিক থেকে, সেটাকে মনে হচ্ছে ছবিতে আঁকা জাহাজ। ঝাঁক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে। অর্ক বলল, কাকাবাবু একবার ওই কাগজটা আমাকে দিন তো। কাগজটা নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থেকে সে কি যেন বিড়বিড় করতে থাকলো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কিছু অর্থ উদ্ধার করতে পারলে নাকি? অর্ক বলল, মহিষকালী মানে কি তা আমি ধরতে পারছি না, কিন্তু অন্য লেখাটা যতবার উচ্চারণ করছি একটা জায়গার নাম আমার মনে আসছে। কাকাবাবু কৌতূহলী হয়ে বললেন, তাই নাকি? কি নাম বলো তো? ধরে যাক লোকটা লেখাপড়া প্রায় কিছুই শেখেনি, যুক্তাক্ষর লিখতে জানে না। আপনি হিপনোটাইজ করেছিলেন, সেই ঘোরের মধ্যে অনেক বানান ভুল করেছে। এইসব ধরে নিলে অক্ষরগুলো নিয়ে একটা নাম তৈরি হয়, কক্সেস বাজার। কাকাবাবু বললেন, কক্সেস বাজার? সে তো বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে সমুদ্রের ধারে একটা ছোট্ট শহর। অর্ক বলল, কক সাহেবের নামে বাজার, তাই কক্সেস বাজার। কেউ কেউ শুধু কক্সবাজারও বলে, যেমন আমাদের ফ্রেজারগঞ্জ। কাকাবাবু বললেন, ওই তুবরক কি বলতে চায় যে জোজোকে কক্সেস বাজারে কোথাও লুকিয়ে রাখা হয়েছে? তাই তো বোঝায়। বাংলাদেশে কি মানুষ কম পড়েছে? এখানে শুধু শুধু একটা 17 বছরের ছেলেকে নিয়ে যাবে কেন? উদ্দেশ্যটা কি? ঠিক বলেছেন, উদ্দেশ্যটা বুঝতে পারলে অন্য সবকিছু সহজ হয়ে যায়। উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না। কাকাবাবু ভুরু কুচকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে লাগলেন, তারপর বললেন, দ্বিতীয় লেখাটা যদি কক্সেস বাজার হয় তাহলে প্রথম লেখাটারও একটা মানে বার করা যায়। মহিষখালী নয়, মহেশখালী। কক্সেস বাজারের কাছে মহেশখালী নামে একটা বড় দ্বীপ আছে, আমি জানি। সেখানে একটা পুরানো মন্দির আছে, অনেকদিন আগে আমি গিয়েছিলাম। এই অঞ্চলের লোকেরা খ কে কয়ের মতন উচ্চারণ করে। মহেশ হয়ে গেছে মহিষ, মহেশখালী। তাহলে দুটোরই মানে হয়। কাকাবাবু উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, শিগগির চলো, ডাক বাংলোতে ফিরতে হবে। ওই লোকটাকে আরো জেরা করে কথাবার করতে হবে। সন্তু কোথায় গেল? অর্ক সন্তুর নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো, সন্তু, সন্তু। কাকাবাবু বললেন, বলি উঠে এসো, এবার আমাদের ফিরতে হবে। না, আমি এখন যাব না, আর একটু থাকবো। না, আর থাকা যাবে না, বাংলোতে যাওয়া খুব দরকার। তোমরা যাও, আমার এখানে খুব ভালো লাগছে। তোমাকে একলা রেখে যেতে পারি নাকি? লক্ষ্মী সোনা, চলো, আমরা কাল সকালে আবার আসবো। এখনো অন্ধকার হয়নি, কত রং দেখা যাচ্ছে, সকালটা তো অন্য রকম। কাকাবাবু বাংলোয় ফেরার জন্য ছটফট করছেন, অলিকে বোঝানো যাচ্ছে না কিছুতেই। সন্তু কাছে এলে কাকাবাবু বললেন, সন্তু তুই অলির কাছে থাক, একটু পরেই চলে আসিস, বেশি দেরি করিস না। ক্রাচ বগলে নিয়ে কাকাবাবু জোরে জোরে হাঁটতে লাগলেন বাংলোর দিকে। গাড়িটা রয়েছে বাংলোর সামনে, ড্রাইভার আর কনস্টেবলটি ঘুমোচ্ছে তার মধ্যে। বসবার ঘরে ঢুকেই অর্ক বলে উঠল, এ কি? মেঝেতে উপুর হয়ে পড়ে আছে প্রফুল্ল, তার মাথায় থকথকে রক্ত। অর্ক তার পাশে বসে পড়ে আস্তে আস্তে তার শরীরটা উল্টে দিল। কাকাবাবু পাশের ঘরটার দিকে তাকিয়ে বললেন, পাখি উড়ে গেছে। সে ঘরের দরজা খোলা, টাক মাথা লোকটা নেই, পড়ে আছে তার হাত বাঁধা দড়িটা। অর্ক প্রফুল্লর বুকে হাত দিয়ে বলল, বেঁচে আছে, অজ্ঞান হয়ে গেছে, কেউ ওর মাথায় ভারী কিছু জিনিস দিয়ে মেরেছে। ছি ছি, আমাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। টাকলুটাকে আমি নিজে হাত বেঁধেছি, সে বাঁধন সে খুলবে কি করে? নিশ্চয়ই আরেকজন কেউ এসেছিল ওকে সাহায্য করতে। কাকাবাবু হঠাৎ অস্থিরভাবে বললেন, অলিকে রেখে এসেছি, ওর যদি কোনো বিপদ হয় এক্ষুনি যেতে হবে। অর্ক ড্রাইভার আর কনস্টেবলটিকে ডেকে তুলল, তাদের ধমকে বলল, তোমরা এই সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিলে? ভেতরে কি কাণ্ড হয়ে গেল জানো না? তারা কাঁচুমাচু মুখে চুপ করে রইল। কনস্টেবলটিকে রেখে যাওয়া হলো প্রফুল্লকে দেখাশোনা করার জন্য। কাকাবাবু গাড়িতে উঠে বসলেন। সূর্য ডুবে গেছে, কিন্তু এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। অলি ঠিক তার আগের জায়গাটাতেই বসে আছে, সেখানে সন্তু নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, অলি, অলি, সন্তু কোথায়? অলি আঙুল তুলে একটা দিকে দেখিয়ে বলল, সন্তুকে ধরে নিয়ে যাবে।
ডান দিকে অনেকটা দূরে দুটি ছায়ামূর্তি দৌড়াদৌড়ি করছে। তাদের মধ্যে একজন সন্তু, অন্যজন বেশ লম্বা, ঠিক যেন চোর চোর খেলছে। লম্বা মূর্তিটা একবার সন্তুকে প্রায় ছুঁয়ে ফেলছে। সন্তু পেছনে সরে যাচ্ছে। অলি বলল, ওরা সন্তুকে ধরে নিয়ে যাচ্ছে। কাকাবাবু অলিকে দেখেই নিশ্চিন্ত হলেন। তার পাশে গিয়ে হাতটা ধরলেন। সন্তুর জন্য তার চিন্তা নেই। ওই রকম ভাবে কেউ সন্তুকে ধরতে পারবে না। অন্য লোকটির গায়ে যতই জোর থাকুক, সন্তু দারুণ ক্ষিপ্র। ক্রাচ নিয়ে কাকাবাবু বালির ওপর দিয়ে তাড়াতাড়ি যেতেও পারবেন না। অর্ক ছুটে গেল সেদিকে, কিন্তু বেশি ব্যস্ত হয়ে সে ভুল করে ফেলল। কাছে গিয়ে লোকটাকে ধরে ফেলা উচিত ছিল। একবার সেই লম্বা ছায়ামূর্তিটা সন্তুকে জাপটে ধরে মাটিতে গড়াগড়ি দিচ্ছে দেখে অর্ক তার রিভলভার উপরের দিকে তুলে গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা সন্তুকে ছেড়ে দিয়ে ছুটে গেল জলের দিকে। সেখানে একটা মাছ ধরা নৌকোর আড়ালে আর তাকে দেখা গেল না। রিভলভার উঁচিয়ে অর্ক সেদিকে গিয়ে লোকটাকে খুঁজল, কিন্তু তাকে আর পাওয়া গেল না কিছুতেই। সে কি জলে নেমে গেছে? ওদের কাছে টর্চ নেই। এর মধ্যে আরো অন্ধকার হয়ে গেল। কাকাবাবু দাঁড়িয়ে রইলেন অলির হাত ধরে। ওই লোকটা যেই হোক, সে অলিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি, অথচ সেটাই সহজ ছিল। সন্তুকে ধরার চেষ্টা করেছিল কেন? লোকটিকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে অর্ক আর সন্তু ফিরে আসবার পর অলি খিলখিল করে হেসে উঠে বলল, সন্তু, তুমি ইচ্ছে করে ধরা দিলে না কেন? তাহলে বেশ ভালো হতো। জোজো যেখানে আছে তোমাকেও সেখানে নিয়ে যেত। তোরা দুজনে বেশ একসঙ্গে থাকতে। এরপর 5 দিন কেটে গেল। তবুও জোজোর কোনো সন্ধান পাওয়া গেল না। তার মুক্তিপণ দাবি করে কোনো চিঠিও এলো না। জোজো যেন সত্যি অদৃশ্য হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।